হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি সিএসএস টিউটোরিয়ালে। এটা হচ্ছে প্রথম ক্লাস। আমরা চেষ্টা করব বেসিক থেকে অ্যাডভান্স সিএসএস এর দিকে যাওয়ার। তাহলে চলুন আমরা আস্তে আস্তে ক্লাসটি শুরু করে দিই। সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডাইং স্টাইল শিট। ক্যাসকেডাইং স্টাইল শিট এইচটিএমএল ডকুমেন্ট এর যে কোনো এলিমেন্টকে স্টাইলিং বা এরূপ দিতে সিএসএস ব্যবহার করা হয়। একটা প্যারাগ্রাফ বা একটা হেডিং বা যে কোনো এলিমেন্টকে ধরুন রং করতে চান, ফন্ট বড় ছোট করতে হবে, অথবা অবস্থা এক দিক থেকে অন্য দিকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন, তারপর এরূপ শত ধরনের স্টাইল পরিবর্তনের সিএসএস দিয়ে করা হয়। বিশেষ করে লেআউট তৈরির জন্য সিএসএস সবচেয়ে বেশি জরুরি। সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এইচটিএমএল এলিমেন্টের বিপরীতে সিএসএস এর রুল লেখা হয়। সিএসএস এর মৌলিক বিষয়াদি থেকে শুরু করে আমরা প্রয়োজনীয় বিষয়গুলো শেখার চেষ্টা করব এই ক্লাসটি থেকে। একটা এইচটিএমএল পেজে হেড ট্যাগের ভিতর স্টাইল ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইলিং করা হয়। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, মানে এইচটিএমএল কোডের ভিতরে। আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং হেড ট্যাগের ভিতরে লিঙ্ক ট্যাগ দিয়ে সিএসএস ফাইলটি কল করে ব্যবহার করা হয়। এই পদ্ধতি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা অনেক উদাহরণ দেখব সিএসএস এর এবং কোডিং করব, ঠিক আছে? এইচটিএমএল এলিমেন্টে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে সিএসএস রুল লেখা যায়। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। আমরা এখন ইন্টারনাল সিএসএস দেখব। খুব প্রয়োজন না হলে ইন্টারনাল সিএসএস লেখা উচিত না। মূলত সবসময় এক্সটার্নাল সিএসএসই বেশি ব্যবহার করা উচিত। আর আমরা এখন এটা দেখব, যেহেতু এলিমেন্টের ভিতরেই সিএসএস লেখা হয়, ই লাইন সিএসএস এর জন্য সিলেক্ট করা হয় না। সো আমরা একটি উদাহরণ দেখব। আমি এখন কোডিং এ চলে যাচ্ছি। এটা হচ্ছে ভিএস কোড। প্রিভিয়াসলি আমরা যেটা করেছিলাম, একটি এইচটিএমএল করেছিলাম, ঠিক আছে? আর এখানে কিছু সিএসএস দিয়েছিলাম। যাই হোক, আমি আবার আপনাদের দেখাবো। আমরা হেডটা কেটে দিচ্ছি, ঠিক আছে? সো এখন আমরা এখানে কোডটা করব। ইন্টারনাল সিএসএস, ওকে, আমি একটু চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে এখানে HTML CSS by কাজী রিপোর্ট। আচ্ছা, দিস ইজ আওয়ার চ্যানেল, কন্ট্রোল এস ফর সেভ। ওকে, আপনারা যারা নতুন তারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারেন, সেখানে এইটা সম্পর্কে দেওয়া রয়েছে। এটা হচ্ছে ভিএস কোড, এখানে আমি কোডিং করে থাকি। এছাড়া আপনারা অনেক কোডিং করার জন্য অনেক সফটওয়্যার বা ইঞ্জিন ব্যবহার করতে পারেন, ঠিক আছে? সো এখন আমরা এখানে যে কোডটা লিখবো এই হেড, ঠিক আছে? সো হেডের ভিতরে আমরা যদি লিখি h2, সো এখানে একটা h2 ট্যাগ দিলাম। এবার হচ্ছে আমি এখানে নিচে যাব। এরপর হচ্ছে এখানে h2 এর মধ্যে আমি লিখবো স্টাইল, STYLE, মারো স্টাইল। ওকে, এবার কি করা যায়? ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো এই ভিএস কোডের সুবিধা এখানে আমাকে এরকম সাজেস্ট করে, যার ক্ষেত্রে আমি কিছুটা নির্ভুল লিখি। মাঝে মাঝে তো বানান দু একটা ভুল হয়ে যায়, তখন আর কোডিংটা হয় না। অন্যান্য গুলিতেও এরকম সুবিধা পাওয়া যায়, যার যেটা ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড কালার ইস টু দেওয়া। এখন আমরা একটা কালার দেব, হ্যাশট্যাগ এফ। এফ এর পরে 3টা জিরো দিলাম আমি। এটা হচ্ছে রেড কালার আসলো এক ধরনের, ঠিক আছে? আমরা যদি আরেকটু পরে যাই,
এরপর দিলাম হচ্ছে কালার। কালার দেওয়ার পরে আমরা ট্রিপল এফ দেব। আচ্ছা, হ্যাশট্যাগ দিতে হবে। গ্রেট। সো আরেকটা কালার দেখলাম, তারপরে হচ্ছে এই যে এখানে আমরা লিখবো কিছু একটা, এ নিউ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফন্ট কালার। ওকে, সো আমরা এভাবে লিখে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে। ওকে, আর কিছু লিখতে পারি, ওয়েট ইন লাইন সিএসএস। ওকে, সো এটা আমরা লিখলাম। এটা আমরা এখন ব্রাউজারে দেখবো, যেহেতু ইতিমধ্যে আমরা কাজ করেছি, ব্রাউজারে ওপেন রয়েছে, এটা লাস্ট ছিল। এই যে এরকম চলে আসলো। আমরা যেমন কালার দিয়েছি তেমন কালার এখানে আউটপুট হিসেবে দেখাচ্ছে। একটা হচ্ছে ফন্ট কালার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সো এটা হচ্ছে ইন, মানে হচ্ছে HTML কোডের ভেতরে হচ্ছে সিএসএস ইন লাইন সিএসএস। এখানে আপনি যত ইচ্ছা প্রপার্টি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা পরে যাব ইন্টারনাল সিএসএস টিউটোরিয়াল দেখব। সিএসএস এর কিছু মৌলিক আমরা আলোচনা করেছি, এখন আমরা কিছু রুলস দেখব। ইন্টারনাল সিএসএস ইনলাইন। ইনলাইন সিএসএস হচ্ছে, এর আগে সিএসএস HTML টিউটোরিয়াল গুলোতে অনেক ইনলাইন সিএসএস ব্যবহার করেছি আমরা। HTML এলিমেন্ট স্টার্ট ট্যাগ এর ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে সিএসএস লেখা যায়। তারপর হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা আমরা এখন করব। আরেকটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওকে, সো ইন্টারনাল সিএসএস খুব সহজে যে আমরা দেখালাম। এখন আমরা আরেকটা কোডিং করতে পারি। সো এটা আমরা কিভাবে করব এবার চলুন দেখে নিই। আমি এখান থেকে এটাকে আবার কেটে দিব। আচ্ছা, টাইটেল রয়েছে, টাইটেলটা থাক এখানে। এবার আমরা টাইটেলের নিচে লিখবো, ঠিক আছে? টাইটেলের নিচে লিখতে হবে, মানে আমি লিখবো আর কি। টাইটেলের নিচে হচ্ছে H1 বা হেড অন ট্যাগ দিলাম। কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম, ইলেকট্রিসিটি যাতে চলে গেলে ও পাই। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এবার থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, আমরা এইভাবে দিই ব্র্যাকেট। সো এবার আমরা এখানে লিখবো, আমরা সি প্রোগ্রামে কিন্তু এরকম অনেক থার্ড ব্র্যাকেট ইউজ করতাম, এখন একটু HTML এ করতেছি। কালার, কালারের পরে আমরা এরকম দিব। তারপরে হচ্ছে আমরা দেব হ্যাশট্যাগ এফ, আমি একটা দিলাম আর কি, কালার বলা যায়। ওকে, গ্রেট। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেব হচ্ছে, ওকে দ্যাটস গুড। টেক্সট LIALIGN সেন্টার। ওকে, সো আমরা এটা এই জোনের ভিতরে দিয়েছি। এখানে হচ্ছে এবার আমরা কি করব, এই জোনটাকে পুরোটুকু আমরা কি করব, স্টাইলের মধ্যে নেব। কারণ সিএসএস করতে গেলে অবশ্যই স্টাইল দিতে হবে, STYL স্টাইল। ওকে, এবার হচ্ছে স্টাইলের মধ্যে পুরো এই জোনটা আমরা নিয়ে নেব। তাহলে যা হয়, এই যে এবার হয়ে গেল স্টাইল। যে আগে পরে হয়ে গেছে আর কি, এটা কোনো সমস্যা না। সো আমরা প্রথমে স্টাইল ওপেন করলাম, তারপরে স্টাইল ক্লোজ করলাম, এরপরে হচ্ছে এইচ অন এর ভিতরে আমরা এগুলো লিখলাম। এইচ অন, এটা স্টাইল। ওকে,
সো এই সনের যদি স্টাইল আমরা লিখি সেক্ষেত্রে আমাকে এই যে এই সন যেটা দিচ্ছে এটা দিতে হবে না। এবার দেখুন ঠিক আছে। না, আমরা তাহলে এই জোনটা আলাদাভাবে লিখবো। এই জোনটা আলাদাভাবে লিখতে গেলে আমরা এখন লিখতে পারি হেড, তাই তো? হেডে এবার যদি এই জোন লিখি তাহলে হবে আরেকটা এই জোন, এই জোন। ওকে, এবার আমরা এই জোনের ভিতরে লিখবো CSS টিউটোরিয়াল। ওকে, দ্যাটস গুড। আমি এটা লিখলাম। এবার একটা প্যারাগ্রাফ দেব বডির ভেতরে। ওকে, বডি। বডিটা আমরা কয়বার লিখেছি সেটাও একটা দেখার বিষয়। এখানে একটা বডি রয়েছে অবশ্য। আমরা আবার লিখবো PODY, বডি। ওকে, দ্যাটস গ্রেট। এবার হচ্ছে আমরা P1 দেব। P1 এটা হচ্ছে প্যারাগ্রাফ। আচ্ছা, P4 প্যারাগ্রাফ এটাও হতে পারে। এবার হচ্ছে আমরা দেব হচ্ছে দিস ইজ ডেমো প্যারাগ্রাফ। সো এখন আমরা দেখি যে আউটপুট কিছু আসছে কিনা। হ্যাঁ, CSS টিউটোরিয়াল আর দিস ইজ এ ডেমো প্যারাগ্রাফ এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো এখানে একটা দেখতে পেলাম আমরা, এরকম কিছু একটা আসলো। 4 থেকে কত যেন 6 থেকে 12 নম্বর লাইন পর্যন্ত, 11 নম্বর লাইন পর্যন্ত আমরা লিখেছি। এখানে সিএসএস কিভাবে লিখতে হয় সেটা এখানে খুব ভালোভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি। আর এখানে আমরা 4 নম্বর লাইন এইচ1 মানে 6 নম্বর এইচ1 দিয়েছি, তারপর দ্বিতীয় বন্ধনীতে দিয়েছি এখানে এইচ1 আপনারা দেখছেন। এখানে কালার করছে, অনেক কিছু দিয়েছে, প্রপার্টি দেখেছি, লেফট দিয়ে এলিমেন্ট বামে দিতে হবে, রাইট দিয়ে এলিমেন্ট ডানে দিতে হবে। আমরা এভাবে করব। আবার কালারের মান শুধু যে কোনো বৈধ কালার করবা কালারের নামে দিতে হবে, তবে যে কোনো রং হতে পারে। যেমন আমি একটা দিয়েছি, আপনারা চাইলে অন্য কালারও দিতে পারেন। আপনার RGB এবং হ্যাশ কালার গুলো গুগলে সার্চ করে দেখে আপনার মনের মতো কালার যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন। আর এলিমেন্টের ব্যাপার হচ্ছে আপনি লেখার রাইটে লেফটে জাস্টিফাই যেমন খুশি দিতে পারেন। যেমন আমরা পত্রিকা পড়ি না, কলাম দেখা যায়, কলাম ডানে কলাম বামে, তো অনেকটা সেরকম। সো এখন আমরা তারপরে চলে যাচ্ছি। ইন্টারনাল হলো, এবার আমরা এক্সটার্নাল শিখব। এক্সটার্নাল CSS, এখানে আমরা লিঙ্ক দিয়ে CSS এর স্টাইল দেব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করব, সেটাকে কল করব। ওকে, আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করছি, নতুন একটা ফাইল। হ্যাঁ, এখানে আমি কোডিং করে উপরে যেটা রয়েছে ওটা হচ্ছে লারাভেলের একটা কোড ছিল, আমি সেটা করেছিলাম। যাই হোক, ওটা অনেক অ্যাডভান্স, পরে দেখা যাবে। আমি এখানে লিখলাম STYL স্টাইল ডট CSS। ওকে, স্টাইল ডট CSS এটাকে আমরা কল করব। এবার হচ্ছে আমরা এখানে যাই, এখান থেকে কি অন করা যাবে? ওপেন উইথ দি VS কোড। ওকে, সো এটাও চলে আসলো এখানে। সো এই কোডটা হচ্ছে এখানে, এখানে আমরা দিয়ে এখানে কল করবো। ঠিক আছে, সো আমি প্রথমে স্টাইলটা লিখি। এখানে কিভাবে লিখবো, আমরা এখানে লিখবো হচ্ছে একটা এইচ1 দিব। এইচ1 দিয়ে হচ্ছে বন্ধনী দেব, তৃতীয় বন্ধনী, তারপরে হচ্ছে আমরা লিখবো কালার। কালার কোডটা দিব হ্যাশ এফ 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 ক্লোজ। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এটাই শুধু। এখানে যেটা হচ্ছে
ব্যাকগ্রাউন্ড কালারটা দেব হচ্ছে ইয়েলো। তারপরে হচ্ছে আমরা এটাকে কি বলে ইন করে দেব। এরপরে হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনটা আমরা কোন সাইডে দেবো? এটা সেন্টার দেবো, ঠিক আছে। সো এখানের কাজ আমাদের হয়ে গেল, বা HTML এর কাজের পালা। সো এটা তো গেল। এখানে এবার আমরা কি করব, আমি আবার সবটুকু কেটে নিচ্ছি নতুন ভাবে করার জন্য। ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার হচ্ছে আমি এটাকে কল করব। কল করতে হয় কিভাবে? লিঙ্ক দিয়ে, LINK, লিঙ্ক। আচ্ছা, এখানে হেডটা থাকবে না, না থাকবে, ইয়েস থাকবে। ক্লোজ না করলে ওটা রাগ করবে, ঠিক আছে। রাগ করে আছে, এটাকে এর জন্য আমি ক্লোজ করে দিলাম, এখন সব ঠিক আছে। সো এখানে আমরা লিঙ্ক দিব কিভাবে? লিঙ্কটা হচ্ছে এই যে পরের রাউন্ডে চলে গেল। হ্যাঁ, লিঙ্কে হচ্ছে href। এবার href এর মাঝখানে দিতে হবে। এখানে কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে, আমি কেটে আবার অন করব। ওপেন উইথ VS কোড। ওকে, সো VS কোডটা আবার অন হচ্ছে। লেটস ওয়েট ফর দিস। হ্যাঁ, যে স্টাইলটা আসছে। ওকে, আর হচ্ছে আমি কোড করতেছিলাম কিসে? HTML। তো HTML এর এটা তো ডাইরেক্ট ওয়েবসাইটে আসছে, আমি করব ওপেন VS কোডে। আমি ব্রাউজারের একটা ট্যাব কেটে নিচ্ছি, এরপরে হচ্ছে VS কোডে চলে গেলাম। সো এটা হচ্ছে সেই HTML একটু আগে যেটা কাজ করছিলাম। নাও ইটস বেটার লুকিং। সো এখন যেটা করব, আমরা এটাকে একটু কল করতেছিলাম, রাইট? আচ্ছা, এটাকে সেট করা হয়েছে, এটাকে হয়নি। সো আমরা আবার এখান থেকে একটা টার্ম দেবো, স্টাইল পর্যন্ত। টাইটেল যেটা আছে থাকবে, আমরা রাখবো, যেহেতু আমার এই চ্যানেলে করাচ্ছি আমি তার নামটা লিখে রাখলাম। ওকে, সো এখানে আমরা কি করব, লিংক দেব। লিঙ্কটায় যে রাগ করছে, আপনাকে যদি ইন না করেন তাহলে এমন রাগ করে থাকবে। যাই হোক, কন্ট্রোল S ফর সেভ। এবার হচ্ছে আমরা href দিব। href এর পরে এখানে আমরা লিখবো যে ওই ফাইলটা কোথায়, STYL style.css, এই যে এসে গেছে, এসে গেছে। তারপর হচ্ছে আমরা যদি দেখি পরেরটা যাই, REL, STYLE, style, SHEET, sheet। এবার যদি টাইপে যাই, টাইপটা আমরা কি দেবো? টেক্সট CSS, টেক্সট বাই CSS। ওকে, সো এখানে এটা ক্লোজ হয়ে গেছে। এবার কি হেডিং দেবো, ঠিক আছে। H on হেডিং, ওয়েলকাম টু CSS টিউটোরিয়াল। ওকে, সো আমরা দেখি কোনো কিছু হলো কিনা। ওয়াও ওয়াও, এটা সাদা হয়ে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই যে কিন্তু লেখাটা ঠিক আছে, এমন হয়ে গেছে। তার মানে আমরা CSS কোডটা যেটা করছি সেটা এখানে পাইছে, না পাইলে এমন হয় না। সো এখানে যে সাদার ব্যাপারটা আছে এটাকে আমরা একটু চেঞ্জ করে দেব, তাহলে তো হলো 111,000। সো আমি কালো রং করে দিলাম, একেবারে কালো। কন্ট্রোল S ফর সেভ এন্ড রিফ্রেশ। সো আমাদের CSS কোডটা আমরা মোটামুটি শিখেছি কিভাবে CSS লিখতে হয়। এখানে দেখুন, ইন্টারনাল CSS এর জায়গায় লিঙ্ক ট্যাগ কিভাবে স্টাইল CSS ফাইলটি যোগ করেছি। এই যে হচ্ছে লিঙ্ক, ঠিক আছে, এটার মাধ্যমে আমরা এখানে যোগ করেছি, ঠিক আছে। এই যে style.css এই ফাইলটা কল করছে, এখানে আমাদের প্রয়োজনে যে কোনো ফাইল কল করতে পারি আমরা, যখন যে কাজ প্রয়োজন সেক্ষেত্রে। আর হচ্ছে href হচ্ছে অ্যাট্রিবিউট। এই যে href, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে এখানে ফাইলের উৎস বা কোথায় আছে সেটা দেখিয়ে দেয়, মানে লিঙ্ক বা URL আকৃতির। REL অ্যাট্রিবিউট দিয়ে HTML ডকুমেন্টটি এবং CSS ফাইলের
মধ্যে সম্পর্কটা কি সেটা স্টাইল শিট ব্রাউজারকে বোঝানো হয় রিল স্টাইল শিট আরএল। ওকে, এখন তো রিল শব্দটা খুব পরিচিত, আগে এমন ছিল না। আরইএল আর টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট, এর মান হচ্ছে টেক্সট বাই সিএসএস দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা সিএসএস ফাইল। ওকে, এই যে টাইপ টেক্সট বাই সিএসএস। ওকে, এবার এই ফাইলটি index.html নামে আমরা সেভ করে আর স্টাইল কোডটার এই যে এটা আমরা দিয়েছি, এরপরে এখানে হয়ে গেছে কোডটিও লিখে আমরা এটা সেভ করেছি style.css নামে আমরা এটা সেভ করেছি। তারপরে হচ্ছে index.css আমরা রান করে এমনটি পেয়েছি। ঠিক আছে, প্রফেশনালি সবাই এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে বেশিরভাগ, কেননা একটা এইচটিএমএল ফাইলের জন্য হাজার হাজার লাইন পর্যন্ত সিএসএস রুল লিখতে হয়। যেমন এখানে আরেকটা কোড দিলাম, সেখানে আবার নতুন করে সিএসএস লিখতে হবে, তারপর আরেকটা দিলাম সেখানে দিতে হবে। সো এত ঝামেলা না করে এখানে একবারে করে তারপরে শুধু লিঙ্কটা করে দিলেই কিন্তু সমস্যাটা মিটে যায়। আলাদা করা জরুরি, এজন্য পরবর্তীতে কোড মেইনটেনেন্স এর কাজ অত্যন্ত সহজ হয়ে যায়। আমরা বেশিরভাগ সিএসএস টিউটোরিয়ালে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে উদাহরণ দেখার চেষ্টা করব, কারণ এখন আমরা তো শিখতেছি। আর আপনি যখন প্রফেশনালে যাবেন সেক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করবেন। আপনি চাইলে এটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যাচ্ছি, আমরা এখন পরবর্তী অংশ শিখব সিলেক্টর। ওকে, সিএসএস সিলেক্টর। এই টিউটোরিয়ালটি সিএসএস এর অনেক কিছু আমরা এতদিন শিখে ফেলেছি এতক্ষণে। সিএসএস সিলেক্টরকে সিএসএস এর অনেক গুরুত্বপূর্ণ বা মেন বলা হয়। বিভিন্ন ধরনের সিলেক্টর রয়েছে, এসব দিয়ে এইচটিএমএল পেজের এলিমেন্ট সিলেক্ট করা হয় এবং সিলেক্ট করার পর নিজের ইচ্ছে মতো স্টাইলিং করা যায়। আমরা দেখবো এগুলো। সিএসএস সিলেক্টরের ব্যাপারে খুব গভীর এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। সিলেক্টর নিয়ে কাজ করার আগে কিছু টার্ম আমাদের জানা দরকার। এইচটিএমএল অ্যাট্রিবিউট, রুল সেট বা রুল, সিএসএস রুল সবসময় শুনে থাকবেন। সিলেক্টর আর ডিক্লারেশন ব্লকটি মিলে একটা রুল। কোনো একটা এইচটিএমএল এলিমেন্টকে সিলেক্ট করার করে সেটার জন্য যেসব সিএসএস লেখা হয় তা হচ্ছে একটা রুল। ওকে, আমি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলতেছি, আমার ক্যামেরা এই সাইডে, সো মাঝে মাঝে এমন হয়ে যায়। যাই হোক, সো আমরা এগুলো শিখবো। বাকি যেগুলো জানতে হবে সেটা হচ্ছে কোনটা সিলেক্টর, কোনটা প্রপার্টি আমরা ওখানে দেখবো, তারপর হচ্ছে কোনটা ভ্যালু আর ইত্যাদি ভালো করে দেখতে হবে। আমরা পুরো সিএসএস জুড়ে এগুলো কাজ করব। কোনো একটা এইচটিএমএল এলিমেন্ট সিলেক্ট বা টার্গেট করে সেটার জন্য সিএসএস রুল লেখা হয়, যেমন এলিমেন্ট আইডি, ক্লাস, অ্যাট্রিবিউটের যে মান দেয়া থাকে সেটা দিয়েই সিলেক্টর টার্গেট করা হয়। আর বিস্তারিত আমরা নিচের লাইনগুলোতে দেখবো, মানে যখন কোডিং করব তখন সেখানে দেখবো। ওকে, এবার আছে হচ্ছে প্রপার্টি। সিএসএস এর শত শত প্রপার্টি রয়েছে, একটি দিয়ে এক এক রকম কাজ করা হয় প্রপার্টির। ওকে, যেমন ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টি দিয়ে কোনো এলিমেন্টের ব্যাকগ্রাউন্ডে রং দেওয়া যায়, আমরা কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখলাম। তারপর ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা যে টেক্সট লিখতেছি সেই টেক্সটের ফন্ট চেঞ্জ করা যায়। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এমএস ওয়ার্ডে যেমন আমরা ফন্ট পরিবর্তন করি সেরকম আমরা ওয়েবসাইটেও ইচ্ছা মতো ফন্ট সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে মান বা ভ্যালু, প্রত্যেকটি প্রপার্টির নির্দিষ্ট মান আছে। এই প্রপার্টি এবং প্রপার্টি গুলির মান কি হবে সেগুলো যত বেশি মুখস্থ থাকবে তত ভালো কাজ করতে পারবেন আপনি। তবে কাজ করে প্রফেশনাল হয়ে গেলে শত শত প্রপার্টি এবং এদের মান মুখস্থ থাকে। আর এটা হচ্ছে আপনারা দেখবেন যখন কাজ করব। ওকে, সো আমরা এখন একটি প্রপার্টি দেখব।
সো আমরা আবার কোডে ফিরে যাচ্ছি, আমি পিসিতে গেলাম। হ্যাঁ, একটা কি এখানে থাকবে? হ্যাঁ এখানে থাক, আমরা আবার টাইটেলটা রেখে সব ক্লিয়ার করে নিলাম। আমরা হচ্ছে স্টাইল যাব। আচ্ছা আমরা স্টাইল কল করছিলাম, আচ্ছা ঠিক আছে থাক, আমরা এখানে করব। সো স্টাইলের জন্য আমরা লিখবো স্টাইল স্টাইল স্টাইল, স্টাইলের পর আমরা কি লিখবো? H4 হেডিং 4 দিলাম আমি। সো H4 এর পরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ইয়া এটা কি দেবো? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাকোয়া দিলাম। ওকে, তারপরে হচ্ছে ফন্ট সাইজ দেবো হচ্ছে 20 px। ওকে, আচ্ছা ফন্ট সাইজ দিলে তো আর বোল্ড ইটালিক করা লাগে না, মানে আর কি হেডিং বা প্যারাগ্রাফ ওটা লাগে না, ফন্ট নিজে নিজে বড় হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে, মজা না জিনিসটা। যাই হোক, তারপর আমরা এটা করে থাকি। এরপরে হচ্ছে হেড গেল, ঠিক আছে, এবার হচ্ছে পি। পি ফর প্যারাগ্রাফ, আমরা জানি প্যারাগ্রাফের কালার দিব আমরা, কালার হচ্ছে কি হবে? রেড, ব্রাউন। ওকে, সো এটা আমরা করলাম, কালার দিলাম। কমা ঠিক আছে কিনা সব চেক করতে হবে, এরর যাতে না হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এই যে পি ফর প্যারাগ্রাফ দিলাম আর H4 দিয়েছি, তাই না? তাহলে আমাকে H4 দিয়ে ইউজ করতে হবে। H4 হচ্ছে ওকে CSS বাংলা টিউটোরিয়াল। ওকে, কন্ট্রোল এস দিয়ে আমি এটাকে সেভ করে নিলাম, দেখি কিছু আসছে নাকি। এত কষ্ট করে যখন লিখছি, হ্যাঁ চলে আসছে। এই যে কালারটা দিচ্ছি, এই যে নিচের কালারটাও হয়েছে। আচ্ছা আমি নিচের কালারটা আর একটু চেঞ্জ করি, ঠিক আছে? এটা তো ব্রাউন দিয়েছিলাম, আমি কি করি পুরো লাল দিই, 8 GB। এভাবে দিতে পারেন। সো এটা এখন পুরো লাল হয়ে গেছে নিচে। সো এটাই তো, আমরা তো তাহলে কোডিংটা পারলাম করতে, তাই না? বিষয়টা দারুণ। এখানে H4 হচ্ছে পি, এগুলো হচ্ছে সিলেক্টর। কোনগুলো সিলেক্টর? এই যে H4, এই যে পি, এগুলোকে বলা হয় কি? সিলেক্টর। ওকে, আর এই H4 দ্বারা HTML পেজের এই যে H4 আছে না, হেড 4, এটাকে আর কি এর ভিতরে যা আছে সেগুলো H4 এলিমেন্ট সিলেক্ট করবে এখানে। আর হচ্ছে H4 এর সেকেন্ড ব্র্যাকেট যেখানে লেখা শুরু হয়েছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট, এবং পি এর যেখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়েছে, এগুলো হচ্ছে ডিক্লিয়ারেশন বক্স। মানে হচ্ছে এই যে ভিতরে কোডটা লেখে না, ডিক্লিয়ারেশন বক্সের ভিতরে এখানে কোডিংটা আমরা, সিএসএস এর কোডিংটা আমরা লিখে রাখলাম, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে প্রপার্টি, আর হোয়াইট হচ্ছে এর ভ্যালু। মানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট তো না, অ্যাকোয়া আমি প্রথমে দিতে চেয়েছিলাম তাই বললাম। তারপর ফন্ট সাইজ, এটাও সেরকম 20 px, এটা হচ্ছে ভ্যালু। আর ফন্ট সাইজটা কি একটু আগে বললাম, বলুন তো কি? প্রপার্টি। ঠিক এরকম কালার হচ্ছে প্রপার্টি, আর 8 GB যেটা দিচ্ছে এটা হচ্ছে ভ্যালু। দুটো মিলে আমাকে আউটপুট দেখাচ্ছে। আর পুরোটা অর্থাৎ S4 থেকে শুরু হয়ে সেকেন্ড ব্র্যাকেট যেখানে শেষ হচ্ছে, এটুকু হচ্ছে রুল বা রুলস এর উপরে কোড। দুটি রুলস রয়েছে, H4 এবং পি। এই যে H4 আর পি, এটা হচ্ছে রুলস রয়েছে। আর নিচে আমরা আরো দেখবো কোডিং করে। বিভিন্ন ধরনের সিলেক্টরের নাম আমরা জানি, চলুন। একটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, একটা হচ্ছে টাইপ সিলেক্টর, ডিসেন্ট সিলেক্টর, ঠিক আছে, সিডো ক্লাস, অ্যাডজেসেন্ট সিলেক্ট, ডাইরেক্ট চিলড্রেন সিলেক্ট, অ্যাট্রিবিউট সিলেক্ট, গ্রুপিং সিলেক্ট, এরকম আছে অনেক। আচ্ছা আপনারা তাহলে যদি শিখতে চান দেখাতে পারি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আমি চাচ্ছিলাম পরের যেতে, কারণ এগুলো হচ্ছে বেসিক বিষয়, আমরা যত দ্রুত শেষ করব তত দ্রুত বড় করে যেতে পারবো। যাই হোক, আচ্ছা ঠিক আছে আমি দেখাই দিচ্ছি। তাহলে প্রথমে যাব ইউনিভার্সাল সিলেক্টর, ঠিক আছে? ইউনিভার্সাল সিলেক্টরটা আমরা দেখবো এখন। এখানে কিভাবে করে, স্টাইলের ভিতরে লিখবো, এই যে পি এইচ এগুলো লেখে না, আমরা এগুলো বদলে শুধু একটা স্টার দেব। আমার কিবোর্ডে স্টারটা কোথায় খুঁজে পাচ্ছি না।
পেয়েছি, এখানে এইটা প্রেস করলে স্টার হয়, বিষয়টা খুব মজার। ওকে, কালার, কালার দিয়ে দেবো, কালার হচ্ছে আমি দিলাম ব্লু। ওকে, অল উইল বি ব্লু। ইউনিভার্সাল সিলেক্টর, ওকে। সো এখানে হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর এইচটিএমএল পেজের একটি এলিমেন্ট, যে এলিমেন্টকে সিলেক্ট করে, যেমন নিচের কোডের মানে এই কোডের এলিমেন্ট গুলোর রং ব্লু করে দেবে। সো আমরা যদি এখানে যাই, এই দেখুন ব্লু হয়ে গেছে। আচ্ছা, আমি এই ফন্টটা এইসন দেখি কি করলাম, এইসন, এইসন কন্ট্রোল এস। এবার একটু বড় লেখা দেখা যাবে, ঠিক আছে। ইয়াস, ইজ ব্লু। সো এটা তো স্টার দিচ্ছেন আপনি, স্টার মানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমরা সেটা যেমন ইউনিভার্সাল করি না, এটা হচ্ছে সেরকম ইউনিভার্সাল। হ্যাঁ, এবার যদি আমরা টাইপ সিলেক্টরে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো কিভাবে টাইপ সিলেক্টর, তাই না? টাইপ সিলেক্টরে আমরা অনেক রকম সিলেক্টর টাইপ রয়েছে, সেগুলো আমরা দিই, ঠিক আছে। আমাদের এখানে যেগুলো আছে যার মধ্যে এটাকে সিলেক্ট করে দিতে হবে, এটা আমরা পূর্বে দেখেছি, আমি স্কিপ করে দিলাম। তাহলে ডিসেন্ডেন্ট সিলেক্টর, ঠিক আছে, ডিসেন্ডেন্ট সিলেক্টর, এটা হচ্ছে আরেক ধরনের সিলেক্টর। আমরা টেক্সট ডেকোরেশন দিতে পারি, কালার দিতে পারি, এগুলো দিতে পারি। তারপর রয়েছে সিডো, সিডো ক্লাস, সিডো ক্লাস রয়েছে। আমরা আমরা কি দেখবো এটা? হ্যাঁ, আমরা দেখতে পারি। তাহলে আমরা একটা সিডো ক্লাস নেই। তাহলে আচ্ছা, আমি ধাপে ধাপে করি। প্রথমে এটা হচ্ছে এ দিতে হবে, সিডো ক্লাসে প্রত্যেকটা এ দিতে হবে, রিমেম্বার দ্যাট। ওকে, এ, এর কিন্তু একাই আসছে, যাই হোক। এরপরে আমরা কি দেব? এ, ওকে। নিচের কালার উপরে কালার আলাদা হয়েছে কেন? এটার জন্য, ঠিক আছে। এটা যতক্ষণ ঠিক না হবে এমন চলতে থাকবে, ইরোর দেখাবে। যাই হোক, এরপরে লিঙ্ক, 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 লিঙ্ক। ওকে, নাও ইটস লুকিং গুড। কালার, কালার হবে কি? ও সরি, কালার, কালার আমরা কি দেবো? কালার আমরা দেবো ব্লু, ব্লু দিলাম, শেষ করে দিলাম। ওকে, এরপরে আমি নিচে আরেকটা দিব এ, এরপরে হচ্ছে ভিজিটেড। আচ্ছা, ভিজিটে যাব না, দরকার নেই। অ্যাক্টিভ ওভার দেবো নাকি? সো ওভার। আচ্ছা, আমার এটা দিতে ইচ্ছা করছে না। এখানে বিভিন্ন রকম দেয়, হোভার দেয়, ভিজিটেড দেয়, মানে একটা লিঙ্ক থাকবে, আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন সেটা ভিজিট করতে পারবেন, তখন এখানে ভিজিটেডটাও লেখা আসে। তারপর হচ্ছে অ্যাক্টিভ রয়েছে, হোভার রয়েছে। আচ্ছা, যাই হোক, এরপরে আমরা একটা ডিপ দিতে পারি, ডিপের ভিতরে করবো। আচ্ছা, আপনারা ডিপ করেছেন তো এইচটিএমএল, তাই না? এখানে একটু ডিপ করি। আচ্ছা, আমি এক কাজ করি, যেটা বলছিলাম সবই লিখে আপনাদের জন্য, আপনারা কষ্ট করে শিখতে আসছেন। ভিজিটেড, ভিজিটেড এর পরে থার্ড ব্র্যাকেট। ওকে, থার্ড ব্র্যাকেটের পরে হচ্ছে কালার, কালার, কালার এটাও দেবো ব্লু। দ্যাটস ভেরি নাইস, ফ্যান্টাস্টিক। এটা থার্ড ব্র্যাকেট দিয়েছি, ইয়েস। আগেরটা থার্ড ব্র্যাকেট দেইনি, দ্যাটস ওয়াই ইটস লুক এ লিটল প্রবলেম। ওকে, নাও ইটস গুড। এবার হচ্ছে এ হোভার, সো ভিপি আর হোভার, ওভারের পরে থার্ড ব্র্যাকেট দিলাম। এখানে হচ্ছে কালার, কালারটা আমরা দেবো রেড। ওকে, রেড। এরপরে হচ্ছে এ হচ্ছে অ্যাক্টিভ, যে লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে, এটা হচ্ছে কালার, কালার আমরা দেব হচ্ছে এটাও রেড দেই নাকি? ওকে, রেড দিলাম। সো এটা দিলাম। এরপরে হচ্ছে বডিটা আমার পরের কাজ। হ্যাঁ, দীর্ঘক্ষণ বসে থাকলে একটু প্রবলেম ফিল করে মাঝে মাঝে, সেগুলো ঠিক করে আবার ভিডিওতে আসতে হয়। যাই হোক, ডিভের আইডি মেনু আমরা দেব এখন বডিতে। ডিভের কি যেন আইডি,
আইডি হচ্ছে মেনু, বুঝতেছেন এটা কি? এটা হচ্ছে টেবিলের মতো, ঠিক আছে। এই যে আরেকটা আছে, মানে এরা কোড লিখলেই চলে আসে, ঠিক আছে। নিচেরটা আমাকে ডিলিট করতে হবে। হ্যাঁ, আমরা ইউআই দিছি, এবার হচ্ছে এলআই দেব, এলআই। এলআই হচ্ছে এ এইচ আর এফ, এ এইচ আর এফ। তো এখানে আমরা কি দেব, এখানে একটা ডেটশপ দিতে হবে। তারপর হচ্ছে টাইটেল দিয়ে ক্লিয়ারলি টাইটেল, এরপর হচ্ছে বাইরে অপশন রেখে দিলাম, জেস দিলাম, ঠিক আছে। জেস জেস দিলাম, এখানে বাইরে বন্ধ করে দিচ্ছি এ দিয়ে, ঠিক আছে। তো এখানে আমরা এরকম তিনটা দিব, আমি কপি করে নিই, দুটো তিনটা। একটা হচ্ছে জেএস, আরেকটা হচ্ছে এইচটিএমএল, আরেকটা হচ্ছে জাভা। ওকে, সো এটা আমি সেভ করে নিলাম। তারপরে এই যে চলে আসছে লিঙ্কের উপর, যখন আমি মাউসটা রাখতেছি এটা এখন লাল হয়ে যাচ্ছে, কারণ আমরা লাল রংটা দিয়েছি। সো যেরকম দিয়েছি ফলাফলও সেরকমই আসছে এখানে। এইভাবে আর কি কাজটি করে। আমরা ভিজিট করতে পারি, কিন্তু এখানে তো ভিজিট করিনি। আচ্ছা, আমরা এখানে একটু মজা করি, আমরা এটাকে আমরা একটু চেঞ্জ করে ব্লুর মতো করে দিই, ঠিক আছে। কন্ট্রোল এস, এবার দেখা যাক কি হয়। এই যে আসছে, মানে ভিজিটেড সব এমন হয়ে গেছে। ওকে, মানে আমরা অলরেডি এই পেজে রয়েছে তো। সো এখানে লিঙ্ক ভিজিটেড ওভার অ্যাক্টিভ, চারটা জিনিস, চারটা লিঙ্ক ভিজিটেড ওভার অ্যাক্টিভ, চারটা আর কি এখানে আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্ট সিলেক্টেড দেখবো, এটা আরেকটু মজার। আমি তাহলে এটাকে অফ করে দিচ্ছি। এটাকে আমরা হচ্ছে প্রথমে লিখবো h2 প্লাস h3, মানে দুটো হেডারকে আমরা যোগ করে দিছি, ঠিক আছে। এবার হচ্ছে ব্র্যাকেট শুরু, এখানে আমরা কি করব, কালার দেব, কালার। কালারের ভিতরে হচ্ছে আমরা একটা কালার দেব, দরকার হয় আমরা এটা দিলাম ব্লু ভায়োলেট, এটাকে আমরা দিলাম। ওকে, সো এবারে কি করতে হবে, আমরা এই যে যেগুলো লিখেছি না, এগুলো হচ্ছে এখানে দিতে হবে। আমরা কি ডিপ রাখবো? আপনারা চাইলে রাখবো, নাহলে ডিলিট করে দেব। আচ্ছা, ডিভের ভিতরে একটা লিখি, ডিভের বাইরেও একটা লিখি, তাহলে কেমন হয়? ওকে, ডিভের ভিতরে প্রথমে আমরা লিখবো হচ্ছে h2, দিস ইজ h2, নো h2, এবার হচ্ছে h3, দিস ইজ h3, গ্রেট। সো এটা হয়ে গেল। আমরা এখন দেখবো রিফ্রেশ করে, এই যে দিস ইজ h2, দিস ইজ h3। ওকে, আউটপুটটা আমাদের কি আসছে, কালো আসছে। অর্থাৎ কালারটা এখানে আমাদের যেমনটা এক্সপেক্ট করেছিলাম সেরকমটা এখানে আসেনি, h2 প্লাস h3। আমরা আরেকবার কোডটা রিভিউ করতেছি, সেখানে হচ্ছে স্টাইল h2 প্লাস h3, তারপর হচ্ছে বন্ধনী ক্লোজ করে দিচ্ছে। আর পরে হচ্ছে আমরা কি করছি, h2 এর যে ডিপটা দিছি, আচ্ছা ডিপের উপর ইফেক্ট পড়তে পারে, আমরা তাহলে ডিপটা ক্লোজ করে দিই। এবার হচ্ছে কোনো ডিপ নেই, শুধুই রয়েছে কোডিং, দেখা যাক।
এই যে নিচেরটা কালার চলে আসছে, ঠিক আছে। সো একটা আসছে আরেকটা আসেনি, এটাই হচ্ছে এইটার কাজ। এবার আমরা ডাইরেক্ট চিলড্রেন দেখতে পারি। ডাইরেক্ট চিলড্রেন হচ্ছে এই রুলটি যদি এইচটিএমএল পেজে আমরা প্রয়োগ করি তাহলে এল যে এলিমেন্ট উপর একটা বর্ডার হবে, তবে চিলড্রেন লেখাটির উপর বর্ডার আসবে না। যদিও আরো একটা ইউএল এর মধ্যে আছে, কারণ চিলড্রেন লেখাটি যে ইউএল এর মধ্যে আছে সেটা মেনু আইডি ডাইরেক্ট চিলড্রেন নয়। কি বললাম কিছু বোঝেননি? আচ্ছা, আমি তাহলে করে দেখাচ্ছি। হাউ আমরা এখানে কি লিখবো? ডিপ লিখবো। আমরা এবার ডিপে কাজ করবো, তো তাই ডিপ লিখবো। এর আগে যেটা ছিল আমি একটু প্রিভিয়াসে যাই, কারণ আমার লিখতে ইচ্ছে করতেছে না। ওকে, দ্যাটস গুড। প্রথমে আমরা এখানে লিখবো ডিপ, ডিআইপি ডিপ। ডিপের পরে হচ্ছে হ্যাশ দেবো, হ্যাশের পরে হচ্ছে এমইএল মেনু। ওকে, এটা কি করলাম? যা ইচ্ছা করছে, এটা কোনো বিষয় না। ইউএল, ইউএল এর পরে যদি আমরা এভাবে দিই বন্ধনী দেই, সেটা হচ্ছে বর্ডার দেবো, বর্ডার বিওআরডি। আর বর্ডার, বর্ডারের মধ্যে গিয়ে আমরা হচ্ছে অন পিএক্স হচ্ছে সলিড ব্ল্যাক, অন পিএক্স সলিড ব্ল্যাক, এটা কি বর্ডারের কালার দিলাম, ঠিক আছে। কালার তো দিলাম, এবার হচ্ছে আমাদের কাজ কি এখন হচ্ছে এই যে ডিপটা আছে, ডিপের মধ্যে হচ্ছে ইউএল দেওয়া। ইউএল এর মধ্যে আমরা এলআই দুটো দিচ্ছি, এই সাইডে টাইটেল এই যে দিচ্ছি, ঠিক আছে। আমরা এটা কপি করব, আবার আরেকটা ইউএল নেব, ডাইরেক্ট চিলড্রেন, ঠিক আছে, চাইল্ড দেবো এরপর। সো আমাকে 3 ধাপে যেটা হবে এই জন্য 3 বার দিয়েছি। ডোন্ট ওয়ারি, ডোন্ট বি ওয়ারি। এটাকে আমি সরালাম, এখানে কি লিখবো? চাইল্ড, CHILD, চাইল্ড। ওকে, বড় হাতের, আচ্ছা ঠিক আছে, আমি ছোট হাতের একটু দিলাম, চাইল্ড। এরপরে আবার এই যে পরে আরেকটা দিলাম, এখানে আমি দেবো 3টা, আমার ইচ্ছা হলো তাই দিলাম, ঠিক আছে। PHP একটু আলাদা দেওয়ার চেষ্টা করি, Java, and this will be okay. সো এখানে যা করলাম এখন দেখি কিছু আসে কিনা। ইন্টারেস্টিং, এরকম চলে আসছে। সো এখানে আরেকটি কাজ আমাদের করতে হবে। এবারে কাজটা একটু মজার, সেটা হচ্ছে আমরা যে ইউএলটা দিছি সেই ইউএল এর মধ্যে আমরা আরেকটা ইউএল দিব। সো এটা আমি মূলত ইউএল এর মধ্যে রাখার চেষ্টা করি। চলো ইউএল এর মধ্যে যদি রাখি, সেক্ষেত্রে আমরা এই যে এইচটিএমএল না, এখানে আমরা দেখতে পাবো নাও ইটস ব্লু, আরেকটা চাইল্ড এখানে ক্রিয়েট করা হয়েছে। সো এটা এভাবে কাজ করে আমরা দেখলাম, HTML চাইল্ড। এখন আমরা কি দেখবো? গ্রুপিং সিলেক্টর। আমরা এখন টাইম দেখি কতক্ষণ ধরে, আপনার দেখছি 44 মিনিট হলো, বা খুব ভালো। আমরা এখন গ্রুপিং সিলেক্টর দেখবো। গ্রুপিং সিলেক্টর হচ্ছে আমাদের H1, H2, H3, H4 এভাবে বিভিন্ন গ্রুপ করে তারপরে কালার দিলে এভাবে সিলেক্টর হয়ে যায়। যদি একাধিক এলিমেন্ট একই স্টাইল করতে চান তখন গ্রুপিং সিলেক্টর ব্যবহার করে করবেন। ধরুন আপনি চাচ্ছেন আপনার পেজের সব হেডিং এবং লিংকের রং একই থাকবে, তাহলে আপনি সেভাবে গ্রুপিং সিলেক্টর ইউজ করতে পারেন। ওকে, আমরা পরের গতিতে চলে যাচ্ছি। এখন আমরা দেখব সিএসএস ক্লাস, এখানে কোনো ক্লাস অ্যাট্রিবিউট আছে কিনা আমরা সেটা দেখবো। অনেক রকমই আছে, আমরা দেখবো। ওকে, মনে করি আমাদের একটা HTML ডকুমেন্ট, ডটটা হেডিং আছে, দুটি H1, তিনটি H2, H3, এরকম আরো। আপনি যদি চান যে সবগুলো H1 এর রং একই থাকুক,
এবং সবগুলো এইচটিডির রং একই থাকুক। সো সেক্ষেত্রে কি করবেন, প্রতিটা হেডিং এর আইডি দিবেন এবং প্রতিটা আইডি ধরে ধরে সিএসএস লিখবেন, তাই তো? অনেক জটিল করবেন। জটিলটাকে সহজ করার জন্য আমরা জাস্ট প্রথমে কাজগুলো করে নেব, দেন আমরা ওখানে প্রয়োগ করব। একদম বেশি করা লাগবে না, সহজে করে নেব। মানে আমি প্রয়োগটা দেখাই, শুরু হেডিং নয়, যে কোনো এসটিএমএল এই নীতি আমরা প্রয়োগ করতে পারেন। আমরা প্রয়োগটা দেখতে মানে এক্সাম্পল যদি দিই আপনারা বুঝতে পারবেন সহজে। স্টাইল, আমরা তো কাজ স্টাইলের মধ্যে করবো, তাই তো? আর হচ্ছে পরে ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করবো। সো আমি ডিপ রাখবো নাকি? আচ্ছা, ডিপ রাখলাম না, আমরা এটা শিখে নিই বিষয়টা। আর এটা হচ্ছে স্টাইলের মধ্যে আমরা করবো। ওকে, স্টাইলের মধ্যে আমরা প্রথমে একটা ডট দিব। ডট হচ্ছে কিছু দিলাম, আমি দিলাম একটা ডেমো করি, ঠিক আছে? ডেমো হেড। ধরো না এটা ডেমোই তো দেখাচ্ছি, তাই তো? এবার হচ্ছে কালার। কালার হচ্ছে কি দেবো আমরা? আমরা এখানে কালার দেব যে কোনো একটা, ব্লু কালার দিলাম। ওকে, গ্রেট। এরপর আরেকটা নিব, সেটাকে কি নেওয়া যায়? ডট টিউটোরিয়াল। ডট টিউটোরিয়াল। হ্যাঁ, এখানে আবার কালার নেব। এখানে কালারটা আমি একটু অন্য কালার দেই, টমেটো। আচ্ছা, টমেটো কালার, হা হা হা। সো আমি এখানে টমেটো কালার দিলাম। এরপরে হচ্ছে সেভ করে নিলাম। এবার হচ্ছে আমার বোর্ডের কাজ। বোর্ডে প্রথমে আমরা এইচ অন লিখবো। এইচ অন হ্যালো ওয়ার্ল্ড। এইচ অনে আমরা কি দেবো? ক্লাস দেবো, ক্লাস। সো এইচ অনে যে ক্লাসটা দিলাম, তারপরে হচ্ছে আমরা কি দেবো? হচ্ছে এই যে ডেমো হেড না, এটা আমরা কল করবো। আমরা চাইলে কপি করেও বসাতে পারি, আমি কপি করাই, তাহলে আমার ভুল যাবে না। ডেমো হেডটা এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটুকু কি কোনো কাজ হবে? একটু কাজ হবে? হ্যাঁ, এই যে হ্যালো ওয়ার্ডটা এখানে নীল হয়ে গেছে। সো এভাবে আমরা ক্লাস কল করে করে আমরা কাজগুলো করতে পারি। ওকে, এবং সেরকম আমরা আউটপুট দেখবো। কি করা যায়? আচ্ছা, একটা প্যারাগ্রাফ দিলাম। এবার হচ্ছে প্যারাগ্রাফে আমি যদি ক্লাস নেই, ক্লাসটা কি দেব? টিউটোরিয়াল। This is another example. সো তাহলে আমাদের এখানে চলে আসছে এই যে another example। এটা হচ্ছে সেই টমেটো কালার যেটা আমরা কিছুক্ষণ আগে করেছিলাম। সো এটা তাহলে আমরা মোটামুটি বুঝেছি। আপনারা ঘন ঘন প্র্যাকটিস করবেন, কাজ নেই, রিলস কম দেখেন আর প্র্যাকটিস করেন। এই উদাহরণটিতে ডেমো হেড এবং টিউটোরিয়াল ক্লাসটিতে সিএসসিতে আমরা লিখেছি একবার, আর এটাকে আমরা যতবার কল করব এই ক্লাসে ততবার এটা আমাদের শো করবে, ঠিক আছে? ওয়ান মোর টাইম, লেট মি শো ইউ। এখানে হচ্ছে আমি কি লিখবো? আচ্ছা, আমি লিখলাম আমার চ্যানেলের নাম। ওকে, সো এখানে চলে আসছে। ওকে, আমি আরেকটা নিলাম। এবার দেবো কি? টমেটো কালার টিউটোরিয়াল। এই যে সাজেস্ট করছে একটু আগে কোর্স বলে, আমি যে টিউটোরিয়াল দেখাচ্ছি আপনারা আমাকে যারা চেনেন না তাদের জন্য আমি নেম লিখে দিচ্ছি। ওকে, সো দিস ইজ ইউর টিচার ইজ হিয়ার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, বানান ঠিক আছে, টাইম ওয়েস্ট করতেছি আর কি। ওকে, ঠিক আছে। সো আমরা এরকম ভাবে আমরা করতে পারবো। ধরুন আপনার সাইডে 20টি এলিমেন্ট রয়েছে, 10টি প্যারাগ্রাফ রয়েছে, বা অনেক কিছু রয়েছে, সেক্ষেত্রে আপনি এইখান থেকে কল করে করে লিখতে পারবে।
অনেকক্ষণ কোডিং করেছি, আমরা আরেকটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, সিএসএস আইডি, আমরা একবার আইডি দিয়ে কাজ করব। আইডি কয়েকটি বাদে প্রায় প্রত্যেকটি এইচটিএমএল এলিমেন্টে আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ওকে, আইডি অ্যাট্রিবিউটের মানে হচ্ছে ইচ্ছে মতো দিতে পারেন। সহজ কথায় আইডি এর মান হচ্ছে এলিমেন্টটির একটি নাম। এই নাম ধরে সিএসএস এ এলিমেন্টটিকে সিলেক্ট করা হয় এবং স্টাইল করা হয়। সো আমরা একটি প্রয়োগ দেখবো আইডির। ওকে, টাইম ইজ 50, নট ব্যাড। আইডি তে আমরা তাহলে কি করবো, এই যে ডেমো যেটা লিখছি না হেড, এখানে আমরা করবো। ঠিক আছে, বাট এবার আমরা ডট দেবো না, এখানে আমরা হ্যাশ দিব। আর এই যে টিউটোরিয়াল, এখানে আমরা হ্যাশ দেব। সো এখানে কালার দেওয়া রয়েছে, আমরা তাহলে কি বলবো, টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্মে গিয়ে আমরা কি দেব, আপার কেস। ভেরি ইন্টারেস্টিং, রাইট? আর হচ্ছে টিউটোরিয়ালে যা কালার ছিল থাক, সমস্যা নেই। আমরা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার। সো স্টাইলের কাজ শেষ। এবার হচ্ছে এই সনে যে আমি কল করেছি এটা হচ্ছে ঠিক আছে। এবার কি আইডি দিয়ে কল করব। যেখানে ডট থাকবে সেখানে হবে ক্লাস, আর যেখানে হ্যাশ থাকবে সেখানে হবে আইডি। এই বিষয়টা আমাদের মাথার মধ্যে গেঁথে নিতে হবে। একটার জায়গায় আরেকটা দিলে তখন কোডে ইরর চলে আসবে। আচ্ছা, ক্যাপিটাল অন করা, রাইট? ওকে, আইডি 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 আইডি, দ্যাটস গ্রেট। সো আমি এবার আইডি থেকে ব্যবহার করছি, দেখি একটা মাঝখানে যাবে কিন্তু। এই যে দুটো মাঝখানে গিয়েছে। ঠিক আছে, আমি ওখানে এলএন মাঝখানে দিয়েছিলাম, তাই মাঝখানে চলে আসছে। সো এখানে কিভাবে এটা কাজ করলো, তাই না? এখানে যে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টিতে 5টি মান হতে পারে, আপার কেস দিলে এলিমেন্টের ভিতরে থাকা সব লেখা বড় আকারে দেখা যাবে। আচ্ছা, আপার কেস কোনটা দিচ্ছে তাহলে? হেড দিছে, তাই তো? এখানে তো ছোট হাতের কিছু আছে, বাট এটা বড় হাতের হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে আপার কেসটা দিয়ে। আর যদি লোয়ার কেস দিয়ে সেক্ষেত্রে দেখবেন ছোট হাতের হয়ে যাবে। আর হচ্ছে নান দিলে যেমন এইচটিএমএল আছে সেরকমই দেখাবে। এই আর কি কাজ। এটা আপনি টেস্ট করে দেখতে পারেন। আর হচ্ছে ইনহেরিটেন্ট দিলে প্যারেন্ট এলিমেন্ট যদি টেক্সট ট্রান্সফর্ম থাকে সেটার টাইপ প্রয়োগ হবে। যদি প্যারেন্ট এই প্রপার্টিস না থাকে তাহলে ডিফল্ট টাইপ পাবে না। লোয়ার কেস দিলে সব লেখা ছোট অক্ষরে গিয়ে যাবে। ক্যাপিটালাইজ দিলে অক্ষরটি বড় হাতের দেখাবে। ঠিক আছে, সো আইডি সিলেক্ট করতে যেটা বললাম, এই যে হ্যাশ দিতে হয়, আর ওইটার ক্ষেত্রে ডট দিতে হয়, মানে ক্লাসের ক্ষেত্রে। আমি লিখেছি এই জন্য হ্যাশের কারণে আইডি লিখেছি। এভাবে পুরো এইচটিএমএল ডকুমেন্টে আপনি যত ইচ্ছা আইডি ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা আইডি ধরে ওই এলিমেন্টের জন্য আলাদা আলাদা স্টাইল দিতে পারেন। আইডি সবসময় ইউনিক রাখবেন, কখনো দুইটি এলিমেন্টের আইডি একই হবে না। এই দেখুন, আমি দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন নাম দিয়েছি। যেমন আপনি 1000টা এলিমেন্টের আইডি দেন, তাহলে 1000টা ভিন্ন নামে দিবেন। যে কোনো নাম রাখা যাবে, তবে আইডির নাম প্রাসঙ্গিক রাখা ভালো। যেমন আমি এই যে একটা দিয়েছি আর কি। আর দেখবো এবার আমরা তারপরে কি করা যায়। আমরা ব্যাকগ্রাউন্ডের রং দেখেছি, তাই তো? ব্যাকগ্রাউন্ডের রং অনেক রকম রয়েছে। ব্যাকগ্রাউন্ড পুনরাবৃত্তি, ব্যাকগ্রাউন্ড ছবি অ্যাড করা, ব্যাকগ্রাউন্ডের অবস্থান, যেমন টপ, সেন্টার, বটম, লেফট। আচ্ছা, লেফট রাইট তো নেই, আমি করিনি অবশ্য। হ্যাঁ, লেফট, সেন্টার, লেফট, টপ এরকম দিতে পারেন আপনারা। আর রয়েছে এখানে অনেক রকম। আপনি ইউআরএল দিতে পারেন, ইমেজ ইউআরএল ব্যাকগ্রাউন্ডে, আর অনেক কিছু করতে পারেন। তারপরে আপনি শিখতে চাইলে ফন্ট পরিবার ইউজ করতে পারেন। আপনি অনেক রকম ফন্ট ইউজ করতে পারেন, যেমন টাইমস নিউ রোমান, অ্যারিয়াল, এরকম অনেক বড় বড় ফন্ট রয়েছে। তার সঙ্গে বোল্ড, ইটালিক
এগুলো আপনারা দিতে পারেন। চাইলে আপনারা বাংলা ফন্ট ইউজ করতে পারেন এখানে, সেক্ষেত্রে বাংলা দিলে হয়ে যাবে। ফন্ট সাইজ দিয়ে কি করা যায়, এলিমেন্টের ভিতরে টেক্সটের সাইজ বা আকার কত বড় হবে, পিএক্স বা ইএম ইউনিট দিয়ে যে কোনো মান দিতে পারেন। কত ইএম এ কত পিক্সেল, এগুলি গুগলে সার্চ দিলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন, ঠিক আছে। সো আমরা কি ফন্ট দেখবো? ইয়েস, অবশ্যই দেখবো। এই যে আমরা যা লিখছি, ঠিক আছে, এখানে আমরা একটা ফন্ট দিই, এখানে একটা ফন্ট দিই, F20 ফন্ট, ঠিক আছে। ফন্ট নাকি ফন্ট ফ্যামিলি? আচ্ছা, ফন্ট ফ্যামিলি দিলাম। ফন্ট ফ্যামিলিতে গিয়ে কি দেবো? টাইমস নিউ রোমান। ইয়া, এটা কি এমন থাকবে? ইয়েস, টাইমস নিউ রোমান আমি দিলাম ফন্ট ফ্যামিলিতে। এবার একটা সাইজের ব্যাপার আছে। ফন্ট সাইজ আমি দিলাম 24 px। ওকে, ফন্ট সাইজও হয়ে গেল। আমরা স্টাইল দিই ফন্ট ওয়েট বোল্ড। এই যে এটা করলাম এত কষ্ট করে, এটার কি কোনো আউটপুট আসবে? হ্যাঁ, একটু হয়েছে। এবার আমরা ফন্ট এখানে চেঞ্জ করবো। নেক্সটটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি এখানে অনেক রকম আছে, আপনারা দেখতে পারেন। ইম্প্যাক্ট দিলাম আমি, দেখি এখানে কিছু পাই কিনা। ইয়া, চেঞ্জ হয়ে গেছে কিন্তু ফন্ট, ঠিক আছে। সো আপনারা এভাবে ফন্ট দিয়ে টেস্ট করে দেখতে পারেন কোন ফন্টটা কেমন আপনাদের কাছে ভাল লাগে। আর অবশ্যই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনারা সেভাবে কাজ করবেন। আরেকটা বিষয়, আপনি একটা ফন্ট চাইলেন কিন্তু সেটা এখানে নেই, সেক্ষেত্রে কি করবেন? এই সমস্যার জন্য ফন্ট ফেস নামে একটা নতুন প্রপার্টি আছে, এটা দিয়ে যে কোনো ফন্টে আপনার টেক্সট দেখাতে পারেন। সাধারণত সাইটের নাম, টাইটেল, এগুলো বিভিন্ন রকম স্টাইল করতে গেলে আমরা এই ফন্ট গুলো ইউজ করতে পারি। এটা অতীতের সিএসএস ভার্সন গুলো ছিল না, এখন আছে। আর আপনারা অনলাইনে প্রচুর ফন্ট পাবেন, সেখানে আবার আপনারা এটাও পাবেন যে সেগুলো ব্যবহারের টিউটোরিয়াল পর্যন্ত তারা দিয়ে দেয়, যে আপনারা আমাদের ফন্ট আপনার ওয়েবসাইটে এভাবে ব্যবহার করেন। সো সেই অনুযায়ী আপনি ফলো করে যে কোনো ফন্ট আপনি ইউজ করতে পারেন। ওকে, এটা হলো HTML ফন্ট, মানে CSS ফন্ট। HTML ও বলা যায়, একই কথা। HTML এর ভিতরে আমরা করতেছি। সো আমরা টেক্সটকে বিভিন্ন রকম করতে পারি CSS এ, যেটা আমরা HTML এ করেছি। আমরা ওয়ার্ড স্পেসিং দিতে পারি, লেটার স্পেসিং দিতে পারি, হোয়াইট স্পেস দিতে পারি, টেক্সট শ্যাডো দিতে পারি, আরো অনেক কিছু আমরা করতে পারি, ঠিক আছে। তো আমরা এই HTML টিউটোরিয়ালটার প্রথম অংশ দেখেছিলাম আগের ভিডিওতে, আর এখন আমরা যেটা CSS এর প্রথম অংশটা আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা অনেকক্ষণ ধরে একটা ক্লাস করলাম, আপনাদের কেমন লেগেছে মতামত অবশ্যই জানাবেন। আর আমি নেক্সট পার্ট নিয়ে আসার চেষ্টা করব আপনাদের কাছে। আর এই যে আমরা কাজগুলো করলাম, এটা প্র্যাকটিস করতে হবে বেশি করে। আমরা HTML এর বেসিক গুলো জেনে তারপরে CSS সেখানে অ্যাপ্লাই করে সাদা মাটা যে ওয়েবসাইট সেটাকে রঙিন করে তুলবো। CSS এর আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের শিখতে হবে, যেমন প্যাডিং রয়েছে, আর এগুলো আমরা কত px সেটাও আমরা দিতে পারি। তারপর মার্জিন রয়েছে, এগুলো রয়েছে, আমরা ধাপে ধাপে সেগুলো শিখবো, একটা একটা করে দেখবো। আর এই যে একটা ওয়েবসাইটের একটা পিছনে যে এত কোড লেখা লাগে, সেগুলো আপনারা আস্তে আস্তে জেনে যাবেন। এখানে রয়েছে যে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার, যেমন হেড রয়েছে, ফুটার রয়েছে, তারপর ভিতরে রয়েছে কোডটা, তারপর আমরা আরো অনেক কিছু অ্যাড করেছি এখানে। এমনকি আমরা এই যে আলাদা একটা ফাইল তৈরি করেও কল করেছি। সো এই বিষয়গুলো, বেসিক বিষয়গুলো আমরা HTML এও দেখেছিলাম।
এগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো মোটামুটি, ধাপে ধাপে উন্নয়ন করব। আর হচ্ছে প্রবলেম সলভিং করতে হবে বেশি করে। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং টুডেজ CSS tutorial with me. কমেন্ট বিলো, আপনাদের ভালো লাগলে আমি আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। থ্যাংক ইউ।